Assalamu alaikum. Hello audience, how are you? Hope you all are well. আজকে আমি দেখাবো সিম্পল কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্সের কিছু টিপস রুলস দেখাবো এবং এই রুলসগুলো দিয়ে খুব সহজেই তোমরা পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। দেখো, ইংরেজিতে সবচেয়ে কঠিন ধরা হয় সিম্পল কম্পাউন্ড অ্যান্ড কমপ্লেক্সকে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে সবচেয়ে কঠিন। তো এখন একটু মনোযোগ দিয়ে দেখতে হয়, যেহেতু কঠিন বিষয় একটু অ্যানালাইসিস করতে হবে। একটা উদাহরণ দিয়ে রাখছি, উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট। এটা হচ্ছে একটা এক্সাম্পল এবং এটা সিম্পল সেন্টেন্সে রয়েছে। তার কারণ হলো যে সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব রয়েছে, আর সিম্পল সেন্টেন্সের সবগুলো বৈশিষ্ট্য এর মধ্যে আছে। এটাকে যদি এইখানে বলা হয় যে কমপ্লেক্স করো, তখন উত্তর করার সময় তোমরা প্রথমে কমপ্লেক্স লিখে নিবা, ওকে। তারপরে কমপ্লেক্স লিখে নেওয়ার পরে এখন এইটা যে কমপ্লেক্স করবে, এটা এখন কোন রুলস অনুযায়ী কমপ্লেক্স করবে, রুলসটা আমি আগে লিখি নাই, কারণ রুলস লেখার পরে রুলস মুখস্থ করে পরে মনে থাকে না। একটাই কারণ, রুলসটা অ্যাপ্লাই করতে হবে এবং রুলসটা বুঝতে হবে। এখানে আমি রুলস বলে দিচ্ছি। এখানে সাবজেক্ট, ভার্ব এবং এইখানে অবজেক্ট অনেক বড় রয়েছে। এর মধ্যে লক্ষ্য করে দেখো, এখানে টু প্লাস মেইন ভার্ব, টু প্লাস ভার্ব রয়েছে। এটাই হচ্ছে রুলস। যদি এরকম সিম্পল সেন্টেন্সের মধ্যে টু যোগ ভার্ব দেখতে পাও, তাহলে কমপ্লেক্স করতে গেলে এই টু এর পরিবর্তে শুধু বসাবে সো দ্যাট। কি বসাবে? সো দ্যাট। এই টু এর পরিবর্তে সো দ্যাট। উই ড্রিঙ্ক ওয়াটার, এটুকু কোনো পরিবর্তন নেই, যেভাবে রয়েছে সেভাবেই বসবে। এবং তারপরে এই দ্যাট বসানোর পরে সব সময় মনে রাখবে, এই দ্যাটের ক্ষেত্রে আবার সাবজেক্ট পুনরায় আসে এবং সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসে। এখন উই ড্রিঙ্ক ওয়াটার সো দ্যাট, আবার উই। এখন এখানে প্রেজেন্ট টেন্স থাকলে, প্রেজেন্ট ফর্ম থাকলে আমরা দিব ক্যান, সো দ্যাট উই ক্যান। তারপরে যা আছে তাই, এইটুকু গোটা হয়ে গেল কমপ্লেক্স। তার মানে এইটুকু গোটা। আর যদি এখানে পাস্ট থাকতো তাহলে এখানে আমরা কুড দিতাম। সবসময় খেয়াল রাখবে, এইখানে দ্যাট কোনো সেন্টেন্সে যদি এরকম সো দ্যাট, সো ডট ডটের পরেও দ্যাট থাকে, তারপর সাবজেক্ট আসে আর একটা ক্যান অথবা কুড বসাতে হয়। তাহলে হলো আমরা পানি পান করি, সো দ্যাট, যাতে উই আমরা ক্যান পারি স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি। এটা হলো একটা নিয়ম। আশা করি এটা মনে থাকবে, কারণ টু যোগ ভার্বের ক্ষেত্রে শুধু টু এর পরিবর্তে সো দ্যাট দিবা। দ্যাট যদি থাকে তাহলে আবার সাবজেক্ট ক্যান, ওকে। যদি বলতো যে কম্পাউন্ড সেন্টেন্স করো, তবে কি হতো? তবে এরকম হতো যে উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট। এখানে উই ড্রিঙ্ক ওয়াটার, টু এর জায়গাতে আমরা তখন অ্যান্ড দিতাম। কি দিতাম? এই টু এর পরিবর্তে আমরা অ্যান্ড দিতাম। আর যদি এখানে সো দ্যাট থাকতো তার পরিবর্তেও আমরা অ্যান্ড দিতাম, কারণ পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় অ্যান্ড হয়। তারপরে উই ড্রিঙ্ক ওয়াটার অ্যান্ড, তারপরে আবার উই, তারপরে ক্যান এখানেও আসতো, উই ক্যান, তারপরে স্যাটিসফাই আওয়ার থার্স্ট। এইবার আরেকটা এক্সাম্পল দেখতে পাচ্ছ, গোয়িং হোম হি ফাউন্ড হিজ মাদার অ্যাসলিপ। এটাতে যদি বলে যে কমপ্লেক্স করো, তাহলে আমরা কমপ্লেক্স করতেছি। কমপ্লেক্সের ক্ষেত্রে গোয়িং হোম হি ফাউন্ড হিজ মাদার অ্যাসলিপ, গোয়িং হোম বাড়িতে যাওয়ার পরে। এইখানে লক্ষ্য করো, এখানে হচ্ছে প্রথমেই ভার্বের সাথে আইএনজি রয়েছে। এই ভার্বের সাথে আইএনজি যদি থাকে তাহলে কমপ্লেক্স করতে গেলে আমরা যদি কারণ বোঝায় তাহলে অ্যাজ বা সিন্স, আর যদি সময় বোঝায় তাহলে হোয়েন দিয়ে আমরা এই সেন্টেন্সটা কমপ্লেক্স করব। এখন এটা আসলে কি বোঝাচ্ছে? যে বাড়িতে যাওয়ার পরে সে তার মাকে ঘুমন্ত দেখলো, এটা সময় বোঝাচ্ছে নিঃসন্দেহে, কারণ নয়। কারণ হলে এরকম থাকতো যে অসুস্থ থাকার কারণে
সে স্কুলে যেতে পারেনি। আমরা প্রথমে দিব হোয়েন, এরকম ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা প্রথমে কি দিব হোয়েন, তারপরে সাবজেক্ট এই পাশে নেই, তার জন্য ওই পাশে থেকে সাবজেক্ট এই পাশে আনলাম হোয়েন হি। তারপরে এই পাশে পাস্ট ইনডেফিনিট টেন্স মানে পাস্ট ফর্ম রয়েছে, তাই এইখানে আমরা পাস্ট ফর্ম ইউজ করব। গোয়ের পাস্ট ফর্ম কি ওয়েন্ট। তারপরে হোম অ্যান্ড হি ফাউন্ড মানে কমা দিয়ে দিলাম, এবং তারপরে হি ফাউন্ড হিজ মাদার স্লিপ। তার মানে যখন সে বাড়িতে গিয়েছিল সে তার মাকে ঘুমন্ত দেখেছিল। আর এটাই ছিল গোয়িং হোম হি ফাউন্ড হিজ মাদার স্লিপ। এখন যদি কম্পাউন্ড করতে হয় তাহলে কি হবে? কম্পাউন্ড, দেখো কম্পাউন্ডে কি হয়। এটাও পজিটিভ সেন্টেন্স, পজিটিভ মানে হাবোধক বাক্য, সেই ক্ষেত্রে হোয়েনটা তুলে দিতে হবে নিঃসন্দেহে। এটা থাকলে তো কমপ্লেক্সই রয়ে গেল। এটা হবে হচ্ছে এরকম যে হি ওয়েন্ট হোম, এইখানে অ্যান্ড কমা উঠিয়ে দিয়ে অ্যান্ড হি ফাউন্ড হিজ মাদার স্লিপ। তো আশা করি এই দুইটি নিয়ম বুঝতে পেরেছ। হেলথ ইজ ওয়েলথ, আমরা কিভাবে এটাকে কমপ্লেক্স করব? এটা সবচেয়ে সহজ নিয়ম হলো যে এটা কমপ্লেক্স করতে হলে প্রথমে ইট, এটা হচ্ছে কমপ্লেক্স, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, এটা স্বাস্থ্য যা হয় সম্পদ। হেলথ ইজ ওয়েলথ। যদি এরকম থাকে নলেজ ইজ পাওয়ার, ইট ইজ নলেজ হুইচ ইজ পাওয়ার। এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটি সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স দেখব, যেটা পরীক্ষাতে খুব বেশি আসে। আই হ্যাভ আ রেড পেন, আমার একটি লাল কলম আছে, এটা কমপ্লেক্স করতে বলা হলো, তখন কি করবা কমপ্লেক্সে? এটা কমপ্লেক্স করতে বললে আই হ্যাভ এ পেন এইটুকু নিতে হবে, এই অ্যাডজেক্টিভটা বাদ দিতে হবে। তাহলে এটুকু নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, আর ওই অ্যাডজেক্টিভটা বাদ দিয়ে পুরোটা আমরা লিখব আই হ্যাভ আ পেন, আই হ্যাভ আ পেন। এখন আমরা ব্যক্তি হলে হু, বস্তু হলে হুইচ। আই হ্যাভ এ পেন হুইচ, বস্তু যেহেতু হুইচ ইজ রেড, তাহলে আমার আছে একটি কলম যা হয় লাল। এটা হচ্ছে কমপ্লেক্স করার ভালো ওয়ে। দেয়ার ওয়াজ এ গ্রিডি ফার্মার, দেয়ার ওয়াজ এ গ্রিডি ফার্মার মানে একটা লোভী কৃষক ছিল। তো এটা কমপ্লেক্স করতে গেলে দেয়ার ওয়াজ এ গ্রিডি ফার্মার, এই যে ভার্বের আগে অ্যাডজেক্টিভ বাদ দিয়ে এটা বাদ দিয়ে দিলাম, দিয়ে পুরোটা তুলব। তাহলে দেয়ার ওয়াজ আ ফার্মার, এখন কি দিব মানে ব্যক্তি বোঝাচ্ছে তাই হু, আর এখানে ওয়াজ আছে তাই এখানে ওয়াজ দিব, পাস্ট ওয়াজ গ্রিডি। তার মানে যদি এরকম ব্যক্তি থাকে তাহলে হু, আর বস্তু থাকলে হুইচ। আর দেয়ার ওয়াজ এ গ্রিডি ফার্মার, দেয়ার ওয়াজ এ ফার্মার, একজন কৃষক ছিল যে ছিল লোভী। অথবা এরকম যদি থাকে যে আই স এ বিউটিফুল গার্ল, তো আই স এ গার্ল হু ওয়াজ বিউটিফুল, আই নো হিজ বার্থ প্লেস, আই নো আমি জানি, তখন এখানে স্থান বোঝাচ্ছে তাই দিতে হবে আই নো হোয়ার হি ওয়াজ বোর্ন। যদি এরকম থাকে যে ইন অটাম AUTUMN হি ইজ বিজি, এটা কিভাবে কমপ্লেক্স করব আমরা?
ইন অটাম হি ইজ বিজি। তাহলে হোয়েন ইট ইজ অটাম কী দিব, যখন সময় বোঝাচ্ছে তাই হোয়েন ইট ইজ অটাম, হোয়েন ইট ইজ অটাম হি ইজ বিজি। সিম্পল। আরেকটি উদাহরণ দেখো, হি ইজ টু উইক টু ওয়াক। এটা যদি কমপ্লেক্স করতে হয় তখন আমরা কিভাবে কমপ্লেক্স করব, এখানে টু আর তো এই দুইটার কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই টু এর পরিবর্তে সো আর উইকেরও কোনো পরিবর্তন হবে না, আর এই টু এর পরিবর্তে হবে দ্যাট। আর আমি আরেকটি নিয়মে বলেছি দ্যাট থাকলে আবার সাবজেক্ট আনতে হয় আর ক্যান অথবা কুড আনতে হয়, ক্যান অথবা কুড। তা দ্যাটের পরে এখানে ইজ রয়েছে যেহেতু, তাহলে ক্যান হবে হি ইজ সো উইক দ্যাট। আবার ওই যে এই হিটা আসলো, হি এইখানে প্রেজেন্ট থাকার কারণে ক্যান, সে এতই দুর্বল যে হি ক্যান, এখানে নট দিতে হবে কারণ এখানে পারে না বোঝাচ্ছে, আর শেষে যা রয়েছে এটাই ওয়াক। তারপরে হি ইজ সো উইক। এখন যদি বলা হয় যে এটা কম্পাউন্ড করতে তাহলে কি হবে, যদিও এরকম কম্পাউন্ড আসে না তারপরেও যদি আসে তাহলে হবে হচ্ছে হি ইজ, এই টু এর পরিবর্তে হবে ভেরি, তার মানে এখানে সো ছিল এখানে হলো ভেরি উইক, তারপরে এইখানে দ্যাট ছিল এখানে হবে অ্যান্ড, হি ইজ ভেরি উইক অ্যান্ড, তারপরে যা আছে তাই হি ক্যান নট ওয়াক। বাই ওয়ার্কিং হার্ড হি ক্যান সাকসিড। বাই ওয়ার্কিং হার্ড কঠোর পরিশ্রমের দ্বারা সে সফল হতে পারে অথবা তুমি সফল হতে পারো। যাই হোক এখানে কমপ্লেক্স করে দেখাই, কমপ্লেক্সটাই যেহেতু বেশি আসে আর ভিডিওটি অনেক লং হয়ে যাবে, আরও কয়েকটি এক্সাম্পল দেওয়া যেত, কিন্তু তোমরা এক্সাম্পলগুলো বোর্ড কোশ্চেন দেখে দেখে প্র্যাকটিস করে নিও। এসএসসি এইচএসসি নবম শ্রেণী দশম শ্রেণী সব শ্রেণীতেই এটা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি যারা কোনো পরীক্ষা দিতে যাবে, জব এক্সামিনেশন দিতে যাবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো ঠিক আছে, বাই ওয়ার্কিং হার্ড হি ক্যান সাকসিড ইন লাইফ দিলাম না, এটুকু তো বুঝলে হবে। এইখানে যদি আমরা কমপ্লেক্স করতে যাই তাহলে এখানে শর্ত হলো এরকম বাই অথবা উইদাউট যদি থাকে, বাই অথবা উইদাউট ওয়ার্কিং হার্ড এখানে নট হইতো, তখন হি ক্যানট সাকসিড মানে কঠোর পরিশ্রম ছাড়া সে সফল হতে পারতো না। আর এখানে এখন দিলাম পজিটিভ সেন্টেন্স বাই ওয়ার্কিং হার্ড, দুইটার সেম রুলস শুধুমাত্র একটু ভিন্ন। বাইয়ের ক্ষেত্রে আমরা দিব ইফ, এখানে যদি ইউ থাকতো ইউ দিতাম, হি থাকলে হি, এখন যেহেতু হি রয়েছে তাই এখানে হি দিব ইফ হি। আর যদি উইদাউট থাকতো তাহলে আমরা দিতাম ইফ হি ডু নট, তাহলে আমরা দিতাম ইফ হি ডোন্ট বা ডু নট, ইফ হি ডোন্ট অথবা ইফ হি ডু নট। এখন এইখানে বাই নাই মানে আইএনজিও নাই, আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, তাহলে বাই যখন তুলে দিলাম, ইফ হি দিলাম, এখানে বারবার বলতেছি যে এই সাবজেক্ট অনুযায়ী এখানে সাবজেক্ট হবে। ওয়ার্ক দিলাম এইখানে আইএনজি বাদ দিয়ে, ইফ হি ওয়ার্ক। এখন যদি এখানে এরকম থাকতো হি ক্যান সাকসিড, আর এইখানে যদি পাস্ট নির্দেশ করতো তাহলে এইখানে আমরা ওয়ার্কড দিতাম WRKED। ইফ হি ওয়ার্ক হার্ড যদি সে কঠোর পরিশ্রম করে, তারপরে যা আছে তাই হি ক্যান সাকসিড। আর যদি এরকম থাকতো উইদাউট,
তাহলে ইফ হি ডোন্ট ওয়ার্ক হার্ড হি ক্যানট সাকসিড, যা আছে সেভাবেই থাকতো। এটা হচ্ছে দুইটাই রুলস হয় এইখানে। আর যদি কম্পাউন্ড করি, কম্পাউন্ড, তাহলে হবে হচ্ছে এইটা বাদ যাবে। যদি এটা থাকে তাহলে তো কমপ্লেক্সই থাকলো, এইটা বাদ যাবে আর হবে হচ্ছে প্রথম যেটা ছিল ওয়ার্ক হার্ড। তার মানে বাই আর আইএনজি যদি সিম্পল থেকে করি তাহলে বাই আর ভার্বের সাথে আইএনজি বাদ যাবে, শুধু ওয়ার্ক হার্ড আর তারপরে যা রয়েছে তাই হি ক্যান সাকসিড, হি ক্যান সাকসিড। তার মানে সহজ ব্যাপার। সিম্পলের ক্ষেত্রে যেগুলো বাদ দেওয়া দরকার এগুলো বাদ দিলেই কমপ্লেক্স হয়ে গেল, কম্পাউন্ড হয়ে গেল। আর কমপ্লেক্সের ক্ষেত্রে আবার যেগুলো আনার দরকার এগুলো আনলেই আবার কমপ্লেক্স হয়ে গেল। তাহলে সিম্পলেরগুলি বাদ দিলাম, কমপ্লেক্সে ইফ হি দিলাম, হয়ে গেল কমপ্লেক্স। ইফ হি বাদ দিয়ে আবার ওয়ার্ক হার্ড, তারপর যা আছে তাই রেখে দিলাম, এটা হয়ে গেল সিম্পল। এইগুলির সব নিয়মগুলো যখন মানা হয় তখনই একমাত্র ট্রান্সফরমেশন সেন্টেন্সে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স শেখা যায়। তো শেষে যে নিয়মটি দেখাবো সেটা, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। এখন কমপ্লেক্স করতে গেলে শুধুমাত্র বাট উঠাই দিয়ে প্রথমে দিতে হবে দো অথবা অলদো। দো হি ইজ পোর হি ইজ অনেস্ট। তার যদি কমপ্লেক্স থাকে তাহলে এই দো অলদো উঠিয়ে দিয়ে, এই দো অলদো কেটে দিয়ে তখন শুধুমাত্র এই মিডিলে এই জায়গাতে বাট বসায় দিলেই তখন ওইটা হয়ে গেল কি কম্পাউন্ড সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্স করতে গেলে এটাতে দেওয়া লাগবে ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। ইন স্পাইট, ডেসপাইট, সত্ত্বেও, কি সত্ত্বেও, এই হিটা হয়ে যাবে হিজ, কি হবে হিজ, ইজটা হবে বিং, আর পোর হয়ে যাবে পোভার্টি। এটা হবে কি, পোরটা হবে পোভার্টি। ইন স্পাইট অফ হিজ বিং পোভার্টি হি ইজ অনেস্ট। তারপরে যেটুকু আছে এটুকুই, হি ইজ অনেস্ট। কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ডের নিয়মগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং যেভাবে বুঝিয়ে দিলাম এভাবে যদি পড়তে পারো তাহলে ইনশাআল্লাহ পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, সবাই ভালো থেকো।